আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৬ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। একটানা ৭টা নোট লিখেছি, কম নাকি? এবার আমি নোটগুলো গুছিয়ে সুন্দর করে টেবিলে রেখে উঠে দাঁড়িয়ে পেছন ফিরেছি। তখনই হঠাৎ একদম মুখের কাছে রাক্ষস দেখে চিৎকার দিয়ে ধপাস করে চেয়ারে বসে পড়ি। পিছিয়ে যাওয়ার কোনো উপায় ছিল না, কারণ চেয়ার আমার পেছনে ছিল। আমি এতটাই ভয় পেয়েছি যে আমার পুরো শরীর থরথর করে কাঁপছে। ভয়ের চোটে আমি কান্না করে দেই। এত জোরে চিৎকার দিয়েছি যে আমার চিৎকার শুনে নিচে থেকে শিখা দৌড়ে আসে। যাকে আমি রাক্ষস ভেবে ভয় পেয়েছি সে আর কেউ নয়, আমার বজ্জাত স্বামী। রাক্ষসের মুখোশ পরে আমার পেছনে দাঁড়িয়েছিল। কখন থেকে যে দাঁড়িয়েছিল আমি কিছুই জানি না। আমাকে ভয় পেয়ে কান্না করতে দেখে তাড়াতাড়ি করে মুখোশ খুলে বলে, আরে আরে, আমি আমি তো মজা করছিলাম, এই দেখো ভয় পেয়ে গেছে। এই বলে আমাকে ২ হাতে জড়িয়ে ধরে বলে, সরি সরি, আরে আমি বুঝতে পারিনি আপনি ভয় পাবেন। আমি তো এদিকে জোরে জোরে কান্না করেই যাচ্ছি। এত জোরে কান্না করছি যে আমার কান্নার ধ্বনি পুরো বাড়িতে শোনা যাচ্ছে। শিখা দরজার কাছে দাঁড়িয়ে আছে। কি হয়েছে সেও বুঝতে পারছে না। এদিকে হঠাৎ কোত্থেকে যেন আমার বাবা এসে হাজির হলো। আমার বাবা বলে, কি হয়েছে আমার মেয়ের, কান্না করছে কেন? আচমকা বাবার কথা শুনে জিলু ঘাবড়ে গিয়ে আমাকে ছেড়ে দেয়। এমনকি লজ্জাও পায় সে, কারণ আমাকে জড়িয়ে ধরা অবস্থায় বাবা দেখে ফেলেছে। আমি তো বাবাকে দেখে আসমানের চাঁদ হাতে পেয়েছি। দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি। বাবা আমার মাথায় হাত বুলিয়ে চুমু খেয়ে বলে, কি হয়েছে মা আমার? কে কি বলেছে আমার মেয়েকে? এই তো বাবা এসে পড়েছি, শান্ত হয়ে যাও। কয়েকদিন ধরে আমার মনটা আনচান করছিল তোকে দেখার জন্য, তাই তো আজ না বলে চলে এলাম। এদিকে একে একে বড় ভাইয়া, ছোট ভাইয়া, কাকা ঘরের ভেতর প্রবেশ করে। জিলু অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি করতে এসেছিল আর কি হয়ে গেল? বাবা জিলুকে বলে, কি হয়েছে বাবা, ও এভাবে কান্না করছে কেন? জিলু মাথা নিচু করে বলে, আসলে বাবা মানে এই যে এটার জন্য। এই বলে হাতে থাকা মুখোশটা বাবাকে দেখায়। মুখোশটা দেখে বাবা বুঝতে পারল কি হয়েছে। জিলু এবার বাবাকে পায়ে হাত দিয়ে সালাম করে। কাকাকেও সালাম করল। যেহেতু ঘরে মা নেই তাই জিলু বলে, বাবা এখানে বসবেন নাকি ড্রয়িং রুমে গিয়ে বসবেন? বাবা বলে, চলো ড্রয়িং রুমে যাই। তোমার মা কোথায়? জিলু বলে, মা তো অফিসে। আচ্ছা আপনারা আগে বসুন, আমি মাকে ফোন করছি। এরপর আমরা সবাই ড্রয়িং রুমে এসে বসলাম। আমি যে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, আমার পায়ে যে ব্যান্ডেজ, এটা বাবা ও সবাই লক্ষ্য করল। ড্রয়িং রুমে বসার পর এবার আমার মুখ দেখে বাবার কলিজাটা কেঁপে ওঠে। এই ৪ দিনে মেয়ের একই অবস্থা হয়েছে। ঠোঁটের অবস্থা দেখে বাবা তো ব্যস্ত হয়ে বলেই ফেলে, মা তোর ঠোঁটে কি হয়েছে? বাবার কথা শুনে জিলু আর চোখে আমার দিকে তাকায়। মনে মনে যেমন ভয় পাচ্ছে তেমনি দুশ্চিন্তা হচ্ছে। যদি আমি সত্যি কথা বলে দেই তখন কি হবে? সবাই তো আমাকে খারাপ ছেলে মনে করবে। আরও নানান কথা ভাবতে লাগলো সে। আমি এক নজর ওনার দিকে তাকিয়ে বললাম, ও কিছু না, রাতে ওয়াশরুমে যাওয়ার সময় শাড়িতে পা জড়িয়ে পড়ে গিয়েছিলাম, অমনি আমার ঠোঁটে লেগে গেছে। বাবা বলে, তাহলে পায়ে কি হয়েছে? আমি বললাম, আমার হাত থেকে গ্লাস পড়ে ভেঙে যায় আর আমি অসাবধানতায় পা দিয়ে ফেলি। এমনিতে আমি ঠিক আছি বাবা। বাবা বলে, এই ৪ দিনে তোর একই অবস্থা হয়েছে, ঠিকমতো খাওয়া দাওয়া করিস না নাকি? আমি বললাম, করি তো, ঠোঁটের জন্য ভালো করে খেতে পারি না, তাই তোমার কাছে এমন দেখাচ্ছে। ও ২-১ দিন পরে ঠিক হয়ে যাবে। বাড়ির সবাই কেমন আছে বাবা? দাদা দাদু মা সবাই কেমন আছে? বাবা আমার মাথায় হাত বুলিয়ে বলে, তুই নেই বাড়িতে, আমরা কি করে ভালো থাকি বল? তোর অভাব আমাদেরকে কুরে কুরে খাচ্ছে, নয়তো এমনিতে সব কিছুই ঠিক আছে। এদিকে আমরা কথা বলতে বলতে ততক্ষণে শিখা সবার জন্য নাস্তা পানির ব্যবস্থা করেছে। টেবিলে সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়ে চলে গেল। বাবা জিলুকে বলে, বাবা আসলে আমি এসেছি ওকে নিয়ে যেতে। এই বাড়িতে তো ৪ দিন হলো, এখন তো আমাদের বাড়ি যাওয়ার সময়, এখন তুমি কি বলো?
জিলু বেশ কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে থেকে সবাইকে অবাক করে দিয়ে আমাকে বলে, আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি আনতে পারবেন? আমি ওনার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে গেলাম পানি আনতে। আমি উঠে যেতেই জিলু বলে, বাবা কিছু মনে করবেন না, আমি ইচ্ছে করেই ওকে পানির জন্য পাঠিয়েছি, কারণ ওর সামনে কথাগুলো বলা ঠিক হবে না। আসলে বাবা, আমি চাই না ও এখন আপনাদের বাড়িতে যাক। আমি জানি না আমার কথাটা আপনারা কিভাবে নিচ্ছেন। আসলে ওর প্রথম বিয়ে ভেঙে গেছে, এটা নিয়ে নিশ্চয়ই এখনো মানুষ সমালোচনা করে, এমনকি আমাদের দুজনের বয়সের পার্থক্যটা নিয়েও। এখন যদি ওই বাড়িতে ও যায়, তাহলে এই কথাগুলো নিশ্চয়ই ওর কানে আসবে। এমনিতে এখনও ও স্বাভাবিক হয়ে ওঠেনি, আবার যদি মানুষের আজে বাজে কথা শোনে তাহলে ও আবার ভেঙে পড়বে। তাই আমি চাই না এখন ও ওই বাড়িতে যাক। আর এমনিতেও সামনে আমার এক্সাম, আমি এখন কোনোভাবেই যেতে পারবো না। আর আমি না গেলে বুঝতেই তো পারছেন, মানুষ নানান রকমের কথা বলবে, কেন আসতে পারিনি সেটা যাচাই করবে না। আমি তো আমার কথা বললাম, এর বাহিরেও যদি আপনারা ওকে নিয়ে যেতে চান তাহলে আমার কোনো আপত্তি নেই। জিলু কথাগুলো বলার সময় নিচের দিকে তাকিয়েছিল, একবারের জন্যেও বাবার মুখের দিকে তাকায়নি। এটা দেখে, জিলুর গুছিয়ে কথা বলা দেখে বাবা সত্যি মুগ্ধ হয়, বেশ অবাকও হয়, মনে মনে খুব খুশি হন যে এমন একটা ছেলে তার মেয়ের জামাই। বাবা বলে, বেশ বাবা, তুমি যা বলবে তাই হবে। সত্যি আমার মেয়েটি খুবই ভাগ্যবতী যে তোমার মতো ছেলে ওর স্বামী। লাস্টের কথাটা আমি শুনে ফেলি, উনি কি এমন বলল যার জন্য বাবা এ কথা বলছে? আমি পানি এনে ওনাকে দিলাম। উনি পানির গ্লাস হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে ধন্যবাদ বলে ওনার পাশে বসতে বলে। যেহেতু এখানে বাবা ভাইয়া কাকা আছে, তাই কিছু বলতেও পারছি না। আমি চুপচাপ ওনার পাশে বসলাম। সবাই নাস্তা করে, কিন্তু বাবা কিছু খেলো না, শুধু এক গ্লাস ঠান্ডা পানি খেলো। আমি তো মনে মনে খুশি যে আমি বাড়িতে যাব। আমি বললাম, বাবা তোমরা একটু বসো, আমি রেডি হয়ে আসছি। বাবা বলে, কিন্তু মা, তুই তো এখন আমাদের সাথে যেতে পারবি না, কারণ তোর হাজব্যান্ডের সামনে এক্সাম। বাবাজি তো যেতে পারবে না, বাবাজির এক্সাম শেষ হয়ে যাক, তারপর দুজন একসাথে এসো। এটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল, চোখ দুটো কান্নায় ভরে এলো আবার। এইমাত্র বলল আমাকে নিয়ে যেতে এসেছে, এখন আবার বলছে নিয়ে যাবে না। নিশ্চয়ই উনি না করে দিয়েছে। এবার আমি ওনার দিকে তাকালাম, দেখি উনি মাথা নিচু করে বসে আছে। আমার খুব রাগ হচ্ছে, উনি চাইছেটা কি? আমার চোখে পানি দেখে বাবা আমার মাথায় হাত বুলিয়ে বলে, লক্ষ্মী মা আমার, কাঁদে না, আমি আবার আসব। তোর ভাইয়া 2 দিন পর পর এসে তোকে দেখে যাবে। কাকা বলে, আমি আসবো তোকে দেখতে, চিন্তা করিস না, কয়েক দিনেরই তো ব্যাপার, সব ঠিক হয়ে যাবে মা। বাবা কাকা ভাইয়া সবাই আমাকে বোঝাতে লাগলো। ততক্ষণে মা চলে এসেছে। আমাকে কান্না করতে দেখে মা ব্যস্ত হয়ে বলে, আরে তুই কান্না করছিস কেন মা, কি হয়েছে? বাবা বলে, ও কিছু না, আমরা পরে কথা বলছি। এরপর জিলুর দিকে তাকিয়ে বলে, বাবা ওকে নিয়ে উপরে যাও, আমি তোমার মায়ের সাথে একটু কথা বলি। বাবার কথা শুনে জিলু উঠে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, উঠে আসুন। আমি কান্নামাখা মুখ নিয়ে ওনার দিকে তাকালাম। আমার চোখ থেকে যেন রাগ অভিমান ঝরে ঝরে পড়ছে। আমার চোখের দিকে তাকিয়ে জিলু বেশ বুঝতে পারল আজ অনেক বেশি বেশি হয়ে গেছে। এদিকে আমি না উঠে তাকিয়ে আছি দেখে জিলু আবার বলে, কি হলো, আমার হাত ধরে উঠে আসুন। আমি বললাম, আপনার সাহায্য লাগবে না, আমি উঠতে পারবো। এই বলে উঠে আস্তে আস্তে হাঁটতে লাগলাম। কিছুটা দূর আসতেই জিলু আমার হাত ধরে দাঁড় করিয়ে দেয়। আমার হাঁটতে যে বেশ কষ্ট হচ্ছে এটা ও বুঝতে পারলো। জিলু বলে, রাগ করে আছেন বুঝতে পারছি, কিন্তু সবার সামনে এতটা অ্যাটিটিউড দেখানো ভালো না। ভুলে যাবেন না আমি আপনার স্বামী, সব কিছুর একটা লিমিট আছে, অতিরিক্ত ওভার কিছু ভালো হয় না। কথাগুলো খুব আস্তে আস্তে বলে, যাতে বাবা মা কারো কানে না যায়। আমি এবার ঘুরে ওনার দিকে তাকালাম। ওনার চোখে চোখ রাখতেই বুঝতে পারলাম সেও আমার উপর রেগে আছে। কিন্তু কেন? আমি তো রাগ করার মতো কিছুই বলিনি। উল্টো তো আমার রাগ হওয়ার কথা, কারণ উনি আমার যাওয়া ক্যান্সেল করে দিয়েছেন। এদিকে বাবা মাকে বলে,
আপা, ওরা কি ফুসুর ফুসুর করছে? মা বলে, আমিও তো জানি না ভাই, তবে দেখে বুঝতে পারছি রাগ অভিমানের পালা চলছে। আমি ওনার দিকে তাকিয়ে আছি দেখে উনি আমার চোখে চোখ রেখে বলে, কি হলো, অমন করে তাকিয়ে আছেন কেন? কিছু বলি না বলে সবসময় মাথায় চড়ে যান আপনি। একে তো বয়সে বড়, তারপর মন থেকে আপনাকে আমার ভালো লাগতে শুরু করেছে, তাই কিছু করতেও পারছি না। তা না হলে থাপ্পড় মেরে সোজা করে ফেলতাম। আমি এবার মাথা নিচু করে নিলাম। উনি আবার আমাকে বকছে। আমি কি করেছি? এবার জিলু সবাইকে অবাক করে দিয়ে কে কি ভাবলো, কে কি বলল তার তোয়াক্কা না করে আমাকে চমকে দিয়ে সবার সামনে আমাকে কোলে তুলে নিল। মা, বাবা, ভাইয়া, কাকা সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে। একে অপরের মুখ দেখলো শুধু। তারপর সবাই মুচকি হেসে মাথা নিচু করে নিল, যেন কেউ কিছু দেখেনি। জিলু আমাকে কোলে নিয়ে শিখাকে ডেকে বলে, শিখা, খাবার উপরে দিয়ে যা। এই বলে আমাকে নিয়ে রুমে চলে গেল। আমি তো পুরোই শখ। এই মানুষটার কি একটুও লজ্জা নেই? মা বাবা সবাই বসে আছে ড্রয়িং রুমে, ওনারা কি ভাবছে? জিলু আমাকে কোলে নিয়ে সোজা উপরে চলে এলো। রুমে এসে আমাকে খাটের উপর বসিয়ে দিয়ে বলে, চুপচাপ এখানে বসুন। আমি বললাম, এটা কি হলো? জিলু বলে, যা হয়েছে ভালোই হয়েছে। আমি বললাম, সবার সামনে এমনটা করা কি উচিত হয়েছে? জিলু বলে, না, উচিত হয়নি। আর যা হয়েছে সব আপনার জন্য হয়েছে। যদি আমার হাত ধরে আসতেন তাহলে আমাকে আর সবার সামনে আপনাকে কোলে নিয়ে আসতে হতো না। এখন চুপচাপ বসুন। আমি ব্যান্ডেজ খুলে দেখি পায়ে আবার কি হলো। এই কয়দিনে তো ঘা শুকিয়ে যাওয়ার কথা। কথাগুলো বলতে বলতে আমার পায়ে হাত দেয়। আমি তৎক্ষণাৎ পা সরিয়ে নিয়ে বললাম, এ কি করছেন? আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? জিলু বলে, বললাম না চুপচাপ বসে থাকতে, তাহলে আবার কথা বলছেন কেন? এই বলে জোর করে আমার পা ধরে ব্যান্ডেজ খুলতে লাগলো। আমি তো অবাক হয়ে ওনার মুখের দিকে তাকিয়ে আছি। আজ মনে হচ্ছে একটু বেশিই রেগে আছে, তাই আর সাহস হলো না কিছু বলতে। জিলু ব্যান্ডেজ খুলে দেখে ক্ষতগুলো শুকনোর জায়গায় আরও যেন ফুলে ফেপে উঠেছে। ক্ষত স্থান থেকে পানি বেরোচ্ছে। এটা দেখে জিলু বলে, ঘা তো শুকায়নি, উল্টো ফুলে ফেপে উঠেছে। আর ব্যান্ডেজ করার প্রয়োজন নেই, হাওয়া বাতাস না লাগার কারণে এমনটা হচ্ছে। আপনি কি পায়ে পানি লাগিয়েছেন? আমি বললাম, দুপুরে গোসল করেছিলাম, তখন পায়ে পানি লেগেছে। জিলু বলে, তার জন্যই তো এমনটা হচ্ছে। ডাক্তার আপনাকে বারবার না করেছিল পানিতে না ভেজাতে, তারপরেও আপনি পানিতে ভিজিয়েছেন। এখন আর ব্যান্ডেজ করার প্রয়োজন নেই, আমি মলম লাগিয়ে দিচ্ছি, আস্তে আস্তে শুকিয়ে যাবে। আমার পায়ে মলম লাগিয়ে পা খাটের উপর উঠিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর বেরিয়ে এলো। ততক্ষণে শিখা খাবার দিয়ে চলে গেছে। জিলু বলে, খাবার বেড়ে খেতে শুরু করুন। আমি বললাম, আমি খাবো না। জিলু বলে, খাবার খাবেন না? তাহলে কি খাবেন? মার খাবেন? যদি মার খেতে না চান তাহলে চুপচাপ খাবার খেয়ে নিন। এতক্ষণ তো বড় বলে সম্মান করেছি, এখন কিন্তু আর সেটা করব না। আমি বললাম, তার মানে আমি খাবার না খেলে আপনি আমাকে মারবেন? জিলু বলে, আপনাকে আদর করার মতো কোনো কাজ করেছেন আপনি? তাই মারটাই আপনার জন্য নির্ধারিত। এখন চুপচাপ খেয়ে নিন। আমি বললাম, আপনি সত্যি অনেক খারাপ। একে তো আপনি মুখোশ পরে আমাকে ভয় দেখিয়েছেন, দ্বিতীয়ত আমাকে আমার বাড়িতে যেতে দিচ্ছেন না, এখন উল্টো আপনি আমাকে রাগ দেখাচ্ছেন, আবার বলছেন আমি খাবার না খেলে আমাকে মারবেন। কেন এমন করছেন আমার সাথে আমি কি জানতে পারি? আমাকে কেন যেতে দিচ্ছেন না আমাদের বাড়িতে? এই বলে আমি কান্না করতে লাগলাম। জিলু আমার পাশে বসে আমার চোখের পানি মুছে দিয়ে বলে, আপনি কি একটুও বুঝতে পারছেন না আমি কেন আপনাকে যেতে দিচ্ছি না? আমি কিছু বললাম না। জিলু বলে, আপনি আমার দিকে তাকান, আমার চোখে চোখ রেখে দেখুন তো কিছু বুঝতে পারেন কি না। আমি বললাম, আমার কিছু দেখার দরকার নেই। জিলু বলে, বিশ্বাস করুন, মুখোশ পরে আমি আপনার সাথে একটু মজা করতে চেয়েছি। আমি ভাবতেও পারিনি আপনি এতটা ভয় পাবেন। আর বাড়িতে যেতে দিচ্ছি না কারণ এই মুহূর্তে আমি আপনার সাথে যেতে পারবো না। যেহেতু আমাদের সদ্য বিয়ে হয়েছে, তাই আপনার সাথে যাওয়া আমার খুবই জরুরি। তা না হলে লোকে নানান কথা বলবে। আর আমি কেন যেতে পারছি না সেটা আপনি খুব ভালো করেই জানেন। এখন আপনি যদি বলেন যে এক্সাম না দিয়ে আপনার সাথে যেতে, তাহলে ঠিক আছে, চলুন। আমি ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, সত্যি কি তাই?
জিলু আমার গালে হাতে রেখে বলে, হুম, সত্যি তাই। আর আপনি চলে গেলে আমি তো পড়ায় মন বসাতে পারবো না। আমার মনটা যে আপনার কাছে পড়ে থাকবে। এখন লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিন। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। আমি বললাম, না, আমি খেতে পারবো। আমার কথা শুনে জিলুর মুখটা কালো হয়ে গেল। জিলু বলে, আমি ভেবেছিলাম নিজের হাতে আপনাকে খাইয়ে দেব, কিন্তু থাক, কোনো সমস্যা না, আমি বুঝতে পেরেছি। আমি বললাম, কি বুঝতে পেরেছেন? জিলু বলে, আমার কেন জানি মনে হচ্ছে আমি আপনার স্বামী হওয়ার যোগ্য না। কিন্তু অথচ দেখুন, আমি আপনার স্বামী হয়ে বসে আছি। যে কিনা নিজের স্ত্রীকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে তো দূর, তাকে এখনো ভালোবাসার মুখটা পর্যন্ত দেখাতে পারেনি। আমাদের বিয়ে হয়েছে আজ 4 দিন, অথচ দেখুন এই 4 দিন আমি অনেকভাবে ট্রাই করেছি আপনাকে নিজের করে পাওয়ার, আপনার রাগ ভাঙানোর। কিন্তু শেষে কি হয়? সব উল্টে যায়। ভালোবাসার বদলে কষ্টটা দিয়ে ফেলি বেশি। রাগ ভাঙানোর জায়গায় আরও বেশি রাগিয়ে দেই। জানি না কেন এমন হয় আমার সাথে। বিয়ের প্রথম দিন অনেক বড় ভুল করে বসি আমি। সেই ভুলের মাসুল এখনো দিয়ে যাচ্ছি। জানি না আর কতদিন দিয়ে যেতে হবে। আচ্ছা, আমাকে কি একবার ক্ষমা করে আরেকবার সুযোগ দেওয়া যায় না? আমি কি এতটাই ক্ষমার অযোগ্য? আমি কিছু বলতে পারলাম না জিলুর কথায়। শুধু ওর মলিন মুখটার দিকে তাকিয়েছিলাম। জিলু বলে, খাবার খেয়ে নিন। আমি খাবো না, আমার খিদে নেই। আমি বুঝতে পারলাম অপরাধবোধ ওকে ঘিরে ধরেছে। আমাকে কাছে না পাওয়ার কষ্ট দুমড়ে মুচড়ে দিচ্ছে ওকে। জিলু বলে, সবাই এখনো ড্রয়িং রুমে বসে আছে, আপনি চাইলে যেতে পারেন, আমি বাধা দেব না। আর আমি বাধা দেওয়ারই বা কে? যাকে বাধা দিয়ে ধরে রাখবো সে তো আমাকে স্বামী বলে মানেই না। আমি বললাম, আপনি এমন করে কথা বলছেন কেন? জিলু বলে, যা সত্য তাই বলছি। আমি বললাম, আচ্ছা, আপনি এখন চাইছেনটা কি? জিলু বলে, আমি কি চাইছি সেটা বড় কথা না। আমি চাইলে তো সব হয়ে যাবে না, কিন্তু আপনি কি চাইছেন সেটা জানতে চাই আমি। আপনার মন কি বলে? আমি বললাম, জানি না। জিলু বলে, জানি না মানে? জানি না বললে তো হবে না, কারণ আপনার উপর ডিপেন্ড করছে আমাদের সম্পর্কটা। আপনি চাইলে সব কিছু নিমেষেই সমাধান হয়ে যায়। আমি বললাম, আমি চাইলে মানে? সেটা আবার কিভাবে? জিলু বলে, দেখুন, জেনেও না জানার ভান করবেন না। আপনি খুব ভালো করেই জানেন আমি কি বলতে চাইছি। একতরফা ভালোবাসা দিয়ে কখনো কাউকে আটকে রাখা যায় না। আমি বললাম, আমাকে একটু সময় দিন। জিলু বলে, এখন খাবারটা খেয়ে নিন। আমি বললাম, বাবা চলে যাবে, আমি আরেকটু দেখা করতে চাই। জিলু বলে, চলুন, আমি নিয়ে যাচ্ছি। আমি বললাম, আবার কোলে নেবেন নাকি? জিলু বলে, আমার হাত ধরে যেতে না চাইলে কোলে তো নেবই অবশ্যই। আমি ওনার কথা শুনে উঠে দাঁড়িয়ে ওনার হাত ধরলাম। জিলু আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। জিলু আমাকে ধরে ধরে নিচে নিয়ে গেল। সবার সাথে আরেকটু কথা বলে সবাই বিদায় নিয়ে চলে গেল। কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেল। মার জন্য খুব মন খারাপ করছে। শাশুড়ি মা আমার মাথায় হাত বুলিয়ে অনেকক্ষণ বোঝালেন, সব ঠিক হয়ে যাবে, আমরা তো আছি। বেশ কিছুক্ষণ পর জিলু আমাকে নিয়ে আবার উপরে চলে এলো। এসব করতে করতে বিকেল 4:30 বেজে গেছে। জিলু বলে, অনেক দেরি হয়ে গেছে, খাবারটা খেয়ে নিন। আমি বললাম, আপনি খাবেন না? জিলু বলে, না। আমি বললাম, কেন? জিলু বলে, খিদে নেই। আমি বললাম, খেতে বসুন। জিলু বলে, বললাম তো আমার খিদে নেই। আমি বললাম, শিখাকে ডেকে বলুন খাবার নিয়ে যেতে, আপনি না খেলে আমিও খাবো না। জিলু বলে, আজব তো, আমি না খেলে আপনি খাবেন না কেন? আমি বললাম, স্বামীকে অভুক্ত রেখে কোনো মেয়েই খাবার খেতে পারে না। যেহেতু আপনি আমার স্বামী, তাই আপনি না খেলে আমিও খেতে পারি না। জিলু মুচকে এসে বলে, স্বামী? আরে, আপনি তো আমাকে স্বামী হিসেবে মানেনই না, তাহলে আমার জন্য না খেয়ে থাকার মানে কি? আপনার ব্যাপার স্যাপার না খুবই অদ্ভুত। মাঝে মাঝে ঠিক বুঝে উঠতে পারি না আমি আপনাকে। এসব ফালতু কথা না বলে খেয়ে নিন। আমি আর কোনো কথা না বলে চুপচাপ বিছানার উপর উঠে শুয়ে পড়লাম। এটা দেখে জিলু বুঝতে পারলো আমি খাবো না, তাই সে শিখাকে ডেকে বলে খাবার নিয়ে যেতে। জিলু আমার সাথে আর কথা বাড়ালো না। সে তার স্টাডি রুমে চলে গেল নোট লিখতে। আসলে সে জানে না আমি তার নোটগুলো লিখে রেখেছি।
চেয়ার টেনে বসতেই টেবিলের উপরের নোটগুলো চোখে পড়ল। হাতে নিয়ে প্রত্যেকটা নোট উল্টিয়ে পাল্টিয়ে দেখলো। দেখে যে 7টা নোট পুরো লেখা আছে। এটা দেখে তো বেশ অবাক হয়। নোটগুলো টেবিলের উপর রেখে রুমে চলে আসে। দেখে আমি কম্বল মুড়ি দিয়ে অন্যদিকে ফিরে শুয়ে আছি। জিলু আমার পেছন দিক দিয়ে এসে খাটের উপর উঠে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আচমকা কেউ এসে জড়িয়ে ধরাতে আমি পেছন ফিরে দেখি জিলু। আমি বললাম, কি ব্যাপার, কি হচ্ছে এসব? জিলু এবার আমাকে অবাক করে দিয়ে কম্বলের ভেতরে ঢুকে আমাকে জড়িয়ে ধরে। আমার কোমর শক্ত করে ধরে নিজের দিকে টেনে বুকের সাথে লেপ্টে নেয়। তারপর আমার কপালে আলতো করে একটা চুমু খেয়ে আমার 2 চোখের পাতায় আলতো করে চুমো দেয়। শুধু তাই নয়, আমাকে অবাক করে দিয়ে আমার ঠোঁটে আলতো করে চুমু দিয়ে আমার চোখের দিকে তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ পর আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তারপর শক্ত করে জড়িয়ে ধরে রাখে। এমন অবস্থায় আমার কি করা উচিত আমি ঠিক বুঝতে পারছি না। নিজেকে ছাড়িয়ে নেওয়া উচিত নাকি ওর মাঝে নিজেকে বিলীন করে দেওয়া উচিত ঠিক বুঝতে পারছি না। এমন পরিস্থিতিতে আমার খুব ইচ্ছে করছে কারো বুকে মাথা রেখে জড়িয়ে ধরে তাকে ইচ্ছে মতো কান্না করি, নিজের মনের দুঃখটাকে হালকা করি। আজ ওর ছোঁয়ায় কিছু একটা আছে যেটাকে আমি উপেক্ষা করতে পারছি না। কেমন যেন আমার হাত পা শীতল করে দিচ্ছে ওর ছোঁয়া। নিজেকে ছাড়াতে বিন্দুমাত্র ইচ্ছে করছে না। দুমানা করতে করতে হঠাৎ এক ঝটকায় নিজেকে